এবিসি রেডিও এফএম 89.2 সাথে আছি আমি শারমিন। প্রতিবারের মতন আজকেও আছে অসাধারণ গল্প প্রথম ঘন্টায়, আর একটি ক্লাসিক আছে, খুবই চমৎকার গল্পটি, এবং পরের ঘন্টায় চলে যাবো আমরা কুয়াশার মূল কাহিনীতে। তো ঠিক আছে, আজকে চলে যাচ্ছি আমরা প্রথম ঘন্টার গল্পে। আজকে গল্পটার কথা একটু শর্ট করে বলতে চাচ্ছি না কিছু, কিন্তু নাম বলবো যার নাম শুনলে তোমরা আসলেই অস্থির মানে খুশিতে একবারে লাফিয়ে উঠবে। সেটা হচ্ছে আজকে হুমায়ুন আহমেদের গল্প। আচ্ছা, অনেক রিকোয়েস্ট আসে হুমায়ুন আহমেদের গল্প শুনবার জন্য। আজকে হুমায়ুন আহমেদের গল্পের নাম হচ্ছে সব যাত্রা, আর পড়ে শোনাচ্ছে সেতু। এখন শুনবো গল্পটির প্রথম পর্ব, তারপর চলে যাব পরের পর্বে। পুরোপুরি নাস্তিক মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। আমি একজন ঘোর নাস্তিককে চিনতাম। তার ঠোঁটে একবার একটা গ্রোথের মতো হলো। ডাক্তাররা সন্দেহ করলেন ক্যান্সার। সঙ্গে সঙ্গে সেই নাস্তিক পুরোপুরি আস্তিক হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে যান। মালিবাগের পীর সাহেবের মুরিদও হলেন। বায়োপসির পর ধরা পড়ল যে গ্রোথের ধরন খারাপ নয়, লোকালাইজড গ্রোথ। ভয়ের কিছুই নেই, অপারেশন করে ফেলে দিলেই হবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আবার নাস্তিক হয়ে পড়লেন, ভয়াবহ ধরনের নাস্তিক। যাই হোক, মানুষের চরিত্রের এই দ্বৈত ভাব আমাকে বিস্মিত করে না। প্রচন্ড রকম ঈশ্বর বিশ্বাসী মানুষের মধ্যেও আমি অবিশ্বাসের বীজ দেখেছি। আমার কাছে এটাই স্বাভাবিক মনে হয়। এর বাইরে কিছু দেখা মানে অস্বাভাবিক কিছু দেখা। আমি এরকমই একজন অস্বাভাবিক চরিত্রের কথা এই গল্পে বলবো। চরিত্রের নাম মোতালেব, যদিও কাল্পনিক। বয়স 50 থেকে 55 হবে। ভীষণ রোগা এবং প্রায় তাল গাছের মতো লম্বা একজন মানুষ। চেইন স্মোকার। মাথায় কিছু অসুবিধাও আছে বলে মনে হয়। নিতান্ত অপরিচিত লোককেও এই ভদ্রলোক শীতল গলায় বলে ফেলতে পারেন, ভাই কিছু মনে করবেন না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন মহামূর্খ। মোতালেব সাহেবের সঙ্গে আমার পরিচয় এক বিয়ে বাড়িতে। বরপক্ষীয় এবং কনেপক্ষীয় লোকজন বিমর্ষ মুখে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গল্প করছে। আমি একটা দলের সঙ্গে জুটে গেলাম। সেখানে জনৈক অধ্যাপক বিগ ব্যাং এবং এক্সপ্যান্ডিং ইউনিভার্স সম্পর্কে কথা বলছেন। শ্রোতারা চোখ বড় বড় করে শুনছে। ভদ্রলোক ব্ল্যাক হোল সম্পর্কে বলতে শুরু করেছেন। তখন একটা নাটকীয় ব্যাপার ঘটল। রোগা এবং লম্বা একজন শুকনো মানুষ বললেন, ভাই কিছু মনে করবেন না, আপনি একজন মহামূর্খ। অধ্যাপক ভদ্রলোক নিজেকে সামলাতে কিছুটা সময় নিলেন। পুরোপুরি সামলাতে পারলেন না। কাপা কাপা গলায় বললেন, আপনি আপনি আমাকে মহামূর্খ বললেন? জি। কেন বললেন জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনি আপনার বক্তৃতা শুরুই করেছেন ভুল তথ্য দিয়ে। বলছেন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ধরা পড়েছে ইনফ্রারেডে। তা তো পড়েনি, ধরা পড়েছে মাইক্রোওয়েভে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটি স্বীকার্যই হচ্ছে স্পেস এবং টাইমের জন্ম বিগ ব্যাং সিঙ্গুলারিটিতে। আপনি বললেন ভিন্ন কথা। কোনো কিছু না জেনে একটার সঙ্গে একটা মিলিয়ে কি সব উল্টোপাল্টা বলছেন আপনি। অধ্যাপক ভদ্রলোক রাগে তোতলাতে তোতলাতে বললেন, আমি তো কোনো ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি না, তাই না? একটু তো এদিক ওদিক হতেই পারে। বিজ্ঞান তো ঠাকুরমার ঝুলি না যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বলবেন। ভদ্রলোক সিগারেটের লম্বা টান দিয়ে অন্যদিকে সরে গেলেন। আমি গেলাম তার পেছনে পেছনে। মজার চরিত্র, কথা বলা দরকার। যতটুকু মজার চরিত্র ভেবে ভদ্রলোকের কাছে গেলাম, দেখা গেল চরিত্র তার চেয়েও মজার। ভদ্রলোকের বিষয় পদার্থবিদ্যা নয়, সাইকোলজি। পদার্থবিদ্যা হচ্ছে তার শখ। এই শখ মেটানোর জন্য তিনি রীতিমতো শিক্ষক রেখে অঙ্ক, পদার্থবিদ্যা এসব শিখছেন। এই জাতীয় লোকদের সঙ্গে সহজে বন্ধুত্ব হয় না। আমি লক্ষ্য করেছি এরা সচরাচর সন্দেহ বাতিগ্রস্ত হয়ে থাকেন। এই লোকও দেখা গেল সেই রকম। একদিন বেশ বিরক্ত হয়েই বলল, আপনি দেখি মাঝে মধ্যেই আমার কাছে আসেন, বিষয়টা কি বলেন তো? বিষয় কিছু না। বিষয় কিছু না বললে তো হবে না। এই পৃথিবীতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না। আমি হাসি মুখে বললাম, ক্লাসিক্যাল মেকানিক্স। তাই বলে কিন্তু ভাই মোতালেব সাহেব, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আপনি ভুলে যাচ্ছেন। একটি বস্তুকে পুরোপুরি আপনি কিন্তু জানেন না। যখন অবস্থান জানেন তখন ঠিক সঠিক গতি কি তা জানেন না। আপনার সঙ্গে কুটতর্কে যেতে চাচ্ছি না,
আপনি স্পষ্ট করে বলুন কি জন্য আসেন আমার কাছে। পানের লোভে? আমি ঝামেলা এড়াবার জন্য বললাম হ্যাঁ। ভালো কথা। আমার পেছনে অনেকেই ঘোরে এবং তাদের উদ্দেশ্য ওই একটাই, বিনা পয়সায় পান। তৃষ্ণার্ত মধ্যবিত্ত বাঙালি পান করতে চায়, তবে তার নিজের পয়সায় নয়, অন্যের পয়সায়, যাতে টাকা পয়সা খরচ না হয়। অদ্ভুত মধ্যবিত্ত। আমি বললাম আপনি মনে হচ্ছে মধ্যবিত্তের উপর খুবই বিরক্ত। অফকোর্স বিরক্ত। মধ্যবিত্ত হচ্ছে সমাজের একটা অংশ, আনকন্ট্রোলড গ্রোথ। এই মধ্যবিত্তের প্রথম প্রেমের অভিজ্ঞতা হয় তার কাজিনের সাথে। এখন বলুন আপনাকে কি দেব? আপনার যেটা পছন্দ হয় সেটাই বানিয়ে দেব। ইউ নেম ইট, আই উইল মেক ইট। কিছু মনে করবেন না ভাই, আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। বিনা পয়সার লোভে না, আপনার সঙ্গে পরিচিত হবার লোভেই আমি আসি। তিনি বিস্মিত হয়ে বললেন, আমাকে কি ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে হয়? হ্যাঁ। আমি এই নিয়ে 3 বার বিয়ে করেছি, কোন স্ত্রী আমাকে ইন্টারেস্টিং ক্যারেক্টার বলে মনে করেনি। প্রথম জন বহু কষ্টে 2 বছরের মতো টিকে ছিল, বাকি 2 জন 1 বছরও টেকেনি। না টেকায় মনে হয় আপনি খুশি হয়েছেন। হ্যাঁ, হয়েছি। স্ত্রীরা স্বামীদের স্বাধীনতায় হাত দিতে পছন্দ করে, শুধু শুধু নানান বান নাক্কা। খেতে পারবে না, রাত জেগে পড়তে পারবে না, জুয়া খেলতে পারবে না। আর কি মুশকিল, আমার সব কথায় কথা কেন বলো? আমাকে তোমার কোনো ব্যাপারে মাথা গলায়? আমাকে বলি নীল শাড়ি পরতে পারবে না, লাল শাড়ি পরতে পারবে না, হাই হিল পরতে পারবে না, ফ্ল্যাট স্যান্ডেল পরবে? কখনো বলি? না, বলি না। আমি ওদেরকে ওদের মতো থাকতে বলি, আমি নিজে থাকতে চাই আমার মতো। ওরা তা দেবে না। এই যে এখন একা একা বাস করছেন, আপনি কি মনে করেন আপনি সুখী? হ্যাঁ, অবশ্যই সুখী। মাঝে মাঝে একটু দুঃখ ভাব চলে আসে, তখন পান করি, প্রচুর পরিমাণেই করি। পুরোপুরি মাতাল হতে চেষ্টা করি, পারি না। শরীর যখন আর অ্যালকোহল অ্যাকসেপ্ট করতে পারে না, তখন বমি করে ফেলে দেয়, কিন্তু মাতাল হতে দেয় না। কেন দেয় না তারও একটা কারণ আছে। কি কারণ? বলবো, আরেকদিন বলবো। এখন বলেন কি খাবেন? ভদ্রলোকের সঙ্গে আমার ভালোই খাতির হলো। মাসে 2-1 বার তার কাছে যাই। বিচিত্র সব বিষয় নিয়ে কথা হয়, যেমন ঈশ্বরের অস্তিত্ব, অ্যান্টি ম্যাটার, লাইফ আফটার ডেথ। ভদ্রলোকের নাস্তিকতা দেখার মতো। যা বলবেন বলবেন, কোথাও সংশয়ের কিচ্ছু রাখবেন না। আমার মতো আরো অনেকেই আসে, তবে তাদের মূল আগ্রহ জলযাত্রায়। একবার আমাদের আড্ডায় এক ভদ্রলোক একটি ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কথা বলেছিলেন। তার বক্তব্য ছিল এরকম: শ্রাবণ মাসে একবার তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন। বাড়ির স্টেশন থেকে অনেকখানি দূর। সন্ধ্যাবেলা ট্রেন এসে পৌঁছানোর কথা। পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। গ্রাম দেশে রাত 9টা মানে নিশুতি রাত। ঝড় বৃষ্টি হচ্ছে, স্টেশনে একটা লোক নেই। একা একাই রওনা হলাম। কিছু দূর যাবার পর হঠাৎ দেখি আমার আগে আগে কে যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। এতক্ষণ কাউকে দেখিনি, এখন এই সাইকেলে করে কে যাচ্ছে? আমি বললাম, কে কে কে? কেউ জবাব দিল না। লোকটা একবার শুধু মুখ ফিরিয়ে তাকালো। সঙ্গে সঙ্গে চিনলাম, যে সাইকেলে বসে আছে তার নাম পরমেশ। আমরা এক স্কুলে পড়েছি। বছর 3 আগে সে মারা যায়। গল্পের এই পর্যায়ে মোতালেব সাহেব বাজ খাই গলায় বললেন, স্টপ। আপনি বলতে চাচ্ছেন আপনার এক মৃত বন্ধু সাইকেল চালিয়ে আপনার পাশে পাশে যাচ্ছিল? হ্যাঁ। মনে হচ্ছে আপনাকে সাহস দেবার জন্য সে আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। হতে পারে। মোতালেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তর্কের খাতিরে স্বীকার করে নিলাম যে আপনার বন্ধু মরে ভূত হয়েছেন। আপনাকে সাহস দেবার জন্য আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। এখন সমস্যা হলো সাইকেল। একটা সাইকেল মরে সাইকেল ভূত হবে না। যদি না হয় তাহলে আপনার ভূত বন্ধু সাইকেল পেল কোথায়? যিনি গল্প করছিলেন তিনি থমকে গেলেন। মোতালেব সাহেব বললেন, স্বীকার করলাম অবশ্যই তর্কের খাতিরে যে মানুষ মরে ভূত হতে পারে, তাই বলে কাপড় মরে তো কাপড় ভূত হবে না। আমরা যদি ভূত দেখি তাদের কাপড় ছাড়াই দেখা উচিত। ওরা কাপড় পায় কোথায়? সবসময় দেখা যায় ভূত একটা সাদা কাপড় পরে থাকে, এর মানে কি? মজার ব্যাপার হচ্ছে, এই ঘোর নাস্তিক এবং প্রচন্ড যুক্তিবাদী মানুষের কাছ থেকে আমি অবিশ্বাস্য একটা গল্প শুনি। যেভাবে গল্পটি শুনেছিলাম অবিকল সেইভাবে বলছি। গল্পের শেষে মোতালেব সাহেব কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন। অপ্রয়োজনীয় বিধায় সেই ব্যাখ্যা আমি দিচ্ছি না।
বৈশাখ মাসের এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় মোতালেব সাহেব গল্প শুরু করলেন। ওই যে ভাই লেখক, ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতার গল্প শুনবেন? একটা কন্ডিশনে গল্পটা বলতে পারি, চুপ করে শুনে যাবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না এবং ঘটনাটা বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করলে অসুবিধা কি? অসুবিধা আছে, আমার মাধ্যমে কোনো অবৈজ্ঞানিক ব্যাখ্যার প্রচার পাবে তা হয় না, তা হতে দেওয়া যায় না। আপনি যদি ধরে নেন এখন যা শুনছেন তা একটা গল্প, মজার গল্প, তাহলেই আপনাকে বলতে পারি। এই গল্পটি আমি কোথাও ব্যবহার করতে পারি? পারেন, কারণ গল্প উপন্যাসকে কেউ গুরুত্ব দেয় না, সবাই ধরেই নেয় এগুলো বানানো ব্যাপার। তাহলে বলুন শুনি। ভদ্রলোক শুরু করলেন। তখন আমার বয়স 24, MA পাশ করেছি। ধারণা ছিল খুব ভালো রেজাল্ট হবে, বিশ্ববিদ্যালয়ের টিচার হিসাবে এন্ট্রি পেয়ে যাব। তা তখন হয়নি। MA এর রেজাল্ট খুবই খারাপ। কেন হলো তা কিছুই বুঝতে পারছি না। পরীক্ষা ভালোই দিয়েছি। একটা গুজব শুনতে পাচ্ছি, জনৈক অধ্যাপক রাগ করে আমাকে খুবই কম নাম্বার দিয়েছেন। এই গুজব অমূলক নাও হতে পারে। অধ্যাপকদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। দু একজন আমাকে বেশ পছন্দ করেন, আবার কেউ কেউ আছেন আমার ছায়াও সহ্য করতে পারেন না। যা বলছিলাম, রেজাল্টের পর মন খারাপ হয়ে গেল। বাবা খুবই রাগারাগি করলেন, হিন্দি ভাষায় বললেন, নিকালো আভি নিকালো। আমি ঠান্ডা গলায় বললাম চলে যাচ্ছে, হিন্দি বলার দরকার নাই। এই বলেই সুটকেস গুছিয়ে বের হয়ে পড়লাম। আমি খুবই সচ্ছল পরিবারের ছেলে, কাজে খালি হাতে ঘর থেকে বের হলাম না। বেশ কিছু টাকা সঙ্গে নিয়ে বের হলাম। কোথায় যাচ্ছি কাউকে বলে গেলাম না। সঙ্গে এক গাদা বই, বিশাল একটা খাতা, 1 ডজন বল পয়েন্ট। সেই সময় আমার লেখালেখির বাতিক ছিল। একটা ডিটেকটিভ উপন্যাস শুরু করেছিলাম, যে উপন্যাস মূল ডিটেকটিভ খুন করে। ইন্টারেস্টিং গল্প। যাই হোক, বাড়ি থেকে বের হয়েও খুব একটা দূরে গেলাম না। একটা হোটেল ঘর ভাড়া করে থাকলাম। দেখি সেখানে কাজ করার খুবই অসুবিধা, সারাক্ষণ হইচই। কিছু কিছু কামরায় রাত দুপুরে মাতলামিও করে, মেয়ে ছেলেও নিয়ে আসে। হোটেল ছেড়ে দিয়ে শহরতলিতে একটা বেশ বড় বাড়ি ভাড়া করলাম। এক জাজ সাহেব শখ করে বাড়িটা বানিয়েছিলেন। তার শখ হয়তো এখনো আছে। ছেলে মেয়েদের শখ মিশে গেছে। এ বাড়িতে আর কেউ থাকতে আসে না। একজন কেয়ারটেকার কাম মালিক কাম দারোয়ান আছে। বাড়ির পুরো দায়িত্বই তার। লোকটিকে দেখেই মনে হয় যে ভদ্রলোক। আমাকে যে বাড়ি ভাড়া দিয়েছে মনে হচ্ছে নিজ দায়িত্বেই দিয়েছে। ভাড়ার টাকা মালিকের কাছে পৌঁছাবে বলে মনে হয় না। ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। পৌঁছলে পৌঁছাবে, না পৌঁছলে নাই। আমার 1 মাস থাকার কথা, সেটা থাকতে পারলেই হলো। নিরিবিলি বাড়ি আমার খুবই পছন্দ। লেখালেখির জন্য তো চমৎকার। কেয়ারটেকারের নাম ইয়াকুব, বয়স 45-এর কাছে, রিপালসিভ ধরনের চেহারা। আমি একাই এ বাড়িতে থাকবো শুনে সে বিস্মিত গলায় বলল, স্যার কি সত্যি সত্যি একাই থাকবেন? হ্যাঁ। বিষয়টা কি? বিষয় কিছু না, পড়াশোনা করব, লেখালেখি করব। আর খাওয়া দাওয়া হোটেলে এখানে পাবেন কোথায়? সেই যদি শহরে যান 5 মাইলের ধাক্কা। রান্না করে দেবে এমন কাউকে পাওয়া যায় না, টাকা পয়সা দেবো। আপনি বললে আমি রাখবো, খেতে পারবেন কিনা সেটা হলো কথা। পারবো, খাওয়া নিয়ে আমার কোনো খুঁতখুঁতানি নাই। আর একটা জিনিস বলে রাখি, মুরগি ছাড়া কিন্তু কিছুই পাবেন না। হাটবারে মাছ টাছ পাওয়া যায়, হাটবারে দেরি আছে। আর চালটা স্যার একটু মোটা, আপনার নিশ্চয়ই চিকন চাল খেয়ে অভ্যাস। চিকন চাল খেয়ে অভ্যাস ঠিকই, কিন্তু মোটা চালে অসুবিধা হবে না। তবে ভাত যেন শক্ত না হয়, শক্ত ভাত খেতে পারে। দেখা গেল লোকটি রান্নায় দ্রৌপদী না হলেও তার কাছাকাছি। দুপুরে খুব ভালো খাওয়ালো, রাতেও নতুন নতুন পদ রান্না করলো। আমি তো বিস্মিত। রাতে খেতে খেতে বললাম, এত ভালো রান্না শিখলে কোথায়? ইয়াকুব গম্ভীর মুখে বলল, আমার স্ত্রীর কাছে শিখেছি স্যার, খুব ভালো রাখতে পারতো। পারতো বলছো কেন? এখন কি পারে না? ইয়াকুব গম্ভীর হয়ে গেল। ভাবলাম নিশ্চয়ই খুব ব্যক্তিগত কোনো ব্যাপার। এখন আর প্রশ্নের জবাব পাওয়া যাবে না। তবে সহজেই নিজেকে সামলে নিল। সহজ স্বরে বলল, এখন পারে কি পারে না জানি না স্যার, আমি সঙ্গে থাকি না। কোথায় থাকে? জানি না কোথায় থাকি।
ওর চরিত্র খারাপ। তার সাথে যোগাযোগ মিস্ত্রি অবস্থা বলার মতো না। অনেক দেন দরবার করেছি কিন্তু লাভ হয়নি। তারপর 7 বছরের 2 মেয়ে ঘরে রেখে পালিয়ে গেছে, বুঝেছেন কত বড় খারাপ। কতদিন আগের কথা? তা বছর 2। কোনো খবর পাওয়া যায়নি? মোড়লগঞ্জ বাজারে নাকি দেখা গিয়েছিল, আমার কোনো আগ্রহ নেই, খোঁজ নেইনি। এদের জীবনের এই জাতীয় কিচ্ছা কাহিনী শুনতে সাধারণত ভালোই লাগে, আমার লাগলো না। আমাদের সবার জীবনেই একান্ত সমস্যা আছে, সেই সব নিয়ে মাথা ঘামালে চলে না। কিন্তু ইয়াকুব মনে হলো কথা বলবেই। জীবনে বড় ভুল কি করেছিলাম জানেন স্যার? সুন্দরী বিয়ে করেছিলাম, ডানা কাটা পড়ি। বউ খুবই সুন্দরী ছিল, আগুনের মতো ছিল। আগুন থাকলেই পোকামাকড় আসে, তাই হলো আমার জীবন হলো অতিষ্ঠ। একদিন মোড়লগঞ্জের বাজারে গেছি, ফিরে এসে দেখি সদর দরজা বন্ধ। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলাম, কেউ খোলে না। শেষে ধূপ করে জানলা দিয়ে লাফ দিয়ে কে যেন দৌড় দিল। আমি বউরে বললাম, একে? বউ বললো সে নাকি জানে না। ইয়াকুব একের পর এক বউয়ের কীর্তি কাহিনী বলতে লাগলো। আমি একসময় বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব কথা। বাদ দিতে চাইলে তো আর বাদ দেওয়া যায় না। 3 বার সালিশি বসলো, সালিশিতে ঠিক হলো বউরে তালাক দিতে হবে। তালাক দিলাম না, মন মানলো না। তার উপর যমজ মেয়ে, এর ফল হলো এই। স্ত্রী কোথায় আছে তুমি জানো না? জি না। মেয়েরা তোমার সঙ্গেই থাকে? জি। কি নাম মেয়েদের? যমজ মেয়ে হয়েছিল জনাব। তুহিন একজনের নাম আর তুষার আর একজনের নাম। নাম রেখেছিল মেয়ের মা। ভালো, খুবই ভালো। কোনো কিছু দরকার লাগলে এদের বলবেন, মেয়েরা এখানেই থাকে, ডাক দিলেই আসবে। না, আমার কিছু লাগবে না। বিরক্ত করলেও বলবেন, থাবড়া দিয়ে গাল পাঠিয়ে দেবো। মেয়েগুলি বেশি সুবিধার হয়নি, মায়ের খসিলত পেয়েছে। সারাদিন সাজগোজ, এই পায়ে আলতা, এই ঠোঁটে লিপস্টিক। স্কুলে পড়ে না? আরে দূর, পড়াশোনা। এরা যায় আর আসে। মেয়ে দুটিকে আমার অবশ্য খুবই পছন্দ হলো। দুজনেই হাসিমুখ, সারাক্ষণ হাসছে, সব সময় সেজে গুজে আছে। কাজেরও খুব উৎসাহ। যদি বলি এই 1 গ্লাস পানি দাও তো, অমনি ছুটে যাও। দুজনেই 2 হাতে 2টা পানি ভর্তি গ্লাস নিয়ে এসে বলবে, চাচা আমারটা নেন, চাচা আমারটা নেন। 1/2 গ্লাস পানি খেলেই যেখানে চলতো সেখানে বাধ্য হয়েই 2 গ্লাস খাই, যাতে মেয়ে দুটোর কোনোটাই কষ্ট না। স্নেহ নিম্নগামী। যত দিন যেতে লাগলো বাচ্চা দুটিকে আমার ততই পছন্দ হতে লাগলো। ছোটখাটো কিছু উপহার কিনে দিলাম। দুজনের জন্যই 2টো রং পেন্সিলের সেট, ছোট ছোট আয়না। যাই পায় আনন্দে লাফায়। বড় ভালো লাগে দেখতে। ওই বাড়িতে দেখতে দেখতে আমার 11টা দিন কেটে গেল। 12 দিনের দিন একটা ঘটনা ঘটল। ঘটনাটা বলার আগে পারিপার্শ্বিক অবস্থাটার একটা বর্ণনা দেই। আমার বাড়িটা পশ্চিমমুখী। বাড়ির সামনে এবং পেছনে আমন ধানের মাঠ। বাড়ির উপরে জংলা ধরনের জায়গা। একসময় নিবিড় বাঁশবন ছিল, এখন পাতলা হয়ে গেছে। দক্ষিণে উকিল বাড়ির বিশাল বাগান। সেই বাগানে আম, জাম, লিচু থেকে শুরু করে আতা ফলের গাছ পর্যন্ত আছে। একজন বেটে খাটো দাড়িওয়ালা মালি সেই বাগান পাহারা দিত। আমার সঙ্গে দেখা হলেই গভীর বিনয়ের সঙ্গে জানতে চায়, স্যারের শরীরটা কি ভালো? ঘুমের কোনো ডিস্টার্ব হয় না তো? আমি প্রতিবারই বিস্মিত হয়ে বলি, ঘুমের ডিস্টার্ব কেন হবে? না, মানে শহরের মানুষ হঠাৎ গ্রামে আসা পড়লেন, এই জন্য জিগাই। আমার ঘুম, খাওয়া দাওয়া কোনো কিছুতেই কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হইলে কোয়েন স্যার, ভয় ডর পাইলে ডাক দিবেন। আমার নাম বদরুল, আমি রাইতে ঘুমাই না, জাগান থাকি। ঠিক আছে বদরুল, যদি কখনো প্রয়োজন না বোধ করি আমি তোমাকে ডাকবো। 11 দিনের দিন ঠিকই প্রয়োজন বোধ করলাম। দিনটা সোমবার। সকাল থেকে মেঘলা ছিল। দুপুর থেকে তুমুল বর্ষণ শুরু হলো। এর মধ্যে ইয়াকুব এসে বলল, স্যার একটা বিরাট সমস্যা। তহিদের গলা ফুলে যেন কি হয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। ওকে তো স্যার ডাক্তারের কাছে নেওয়া দরকার। আমি তৎক্ষণাৎ মেয়েটাকে দেখতে গেলাম। খুবই খারাপ অবস্থা। শুধু গলা না, সমস্ত মুখ ফুলে গেছে। কি কষ্টে যে নিঃশ্বাস নিচ্ছে সেই জানে। মেয়েটার শরীর এত খারাপ, অথচ এর আগে আমাকে কিছুই বললো না। আমার মনটাই খারাপ হয়ে গেল। আমি বললাম, 1 মুহূর্ত দেরি করা ঠিক হবে না, তুমি এক্ষুনি মেয়েকে নিয়ে হাসপাতালে যাও। স্যার আপনার খাওয়া দাওয়া? আমার খাওয়া দাওয়া নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না। চাল ফুটিয়ে নিতে পারবো, একটা ডিমও ভেজে নেবো, তুমি দেরি করো না। আমি ইয়াকুবকে কিছু টাকাও দিলাম। সে ঘন্টাখানেকের মধ্যে 2 মেয়েকে একটা গরুর গাড়িতে তুলে রওনা হলো।
আমার বুকটা ছ্যাত করে উঠল। কেন যে মনে হলো মেয়েটা বাঁচবে না। আমি থাকি দোতলার দক্ষিণমুখী একটা ঘরে। ঘরটা বিশাল, দুদিকে জানালা আছে। আসবাবপত্র বলতে একটা খাট, খাটের পাশে লেখার টেবিল, লেখার টেবিলে হারিকেন ছাড়াও মোমদানায় মোমবাতি। লেখালেখির জন্য শুধু হারিকেনের আলো যথেষ্ট নয় বলেই মোমবাতির ব্যবস্থা। কেন জানি সন্ধ্যার পর থেকে ভয় ভয় করতে লাগলো। বিছানায় বসে লিখছি, হঠাৎ মনে এর কণ্ঠ আবার শোনা গেল। ভয় পাইয়েন না, একটু বাইরে আইসা দাঁড়ান। অল্প বয়স্ক মেয়ে মানুষের গলা, পরিষ্কার গলা। আমি আবার বললাম, কে তুমি, কে? কোনো জবাব পাওয়া গেল না। মনে হলো কেউ যেন ছোট্ট করে নিঃশ্বাস ফেল। ঘরের দরজা একটু ফাঁক করল। আমি উঠে বারান্দায় চলে গেলাম। বারান্দায় কেউ নেই, তবু মনে হলো কেউ একজন বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চাচ্ছে কিছুটা সময় আমি বারান্দায় থাকি। ধূপ ধূপ শব্দ আসছে। শব্দ কোত্থেকে আসছে ঠিক বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কোদাল দিয়ে কেউ মাটি কোপাচ্ছে। এই ঝড় বৃষ্টির রাতে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে কে? আমি বারান্দার রেলিং এর দিকে এগিয়ে গেলাম। তখন বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম দক্ষিণ দিকের বাঁশবনের কাছে কোদাল দিয়ে একজন মাটি কোপাচ্ছে। যে মাটি কোপাচ্ছে সে হলো আমাদের ইয়াকুব। কিন্তু ইয়াকুব এখানে আসবে কেন? ও তো মেয়ে নিয়ে শহরে গেছে। বিদ্যুৎ চমক দীর্ঘস্থায়ী হচ্ছে না। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর আমি তাকে দেখছি। সে খুব ব্যস্ত হয়ে মাটি কোপাচ্ছে, গভীর গর্ত করছে। সে কি কবর খুঁড়ছে? পাশে কাপড় দিয়ে মোড়া লম্বা এটা কি? পরিষ্কার কিছু দেখছি না। বিদ্যুৎ চমকাচ্ছে, তখনই শুধু দেখছি। বুঝতে পারছি এটা বাস্তব কোনো দৃশ্য নয়। এই দৃশ্যের জন্ম আমার চেনা জানা জগতে নয়, অন্য জগতে, অন্য সময়ে। আমি বারান্দায় দাঁড়িয়ে থর থর করে কাঁপছি। মুষলধারে বর্ষণ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ইয়াকুবকে দেখছি। সে অতি ব্যস্ত, অতি দ্রুত কবর খুঁড়ছে। সে কার কবর? আর সবুজ কাপড়ে মোড়া একটা মৃতদেহ পাশেই রাখা। বৃষ্টির পানিতে তা ভিজছে। এটা কি তার স্ত্রীর মৃতদেহ? কি আশ্চর্য! হাত পাঁচেক দূরে বাচ্চা দুটো বসে আছে। এরা এক দৃষ্টিতে মৃতদেহটির দিকে তাকিয়ে আছে। যে রূপবতী স্ত্রী পালিয়ে যাবার কথা ইয়াকুব বলে, এই কি সেই মেয়ে? এই মেয়েটিকে সেই কি হত্যা করেছিল? হত্যাকাণ্ডটি কি কোনো এক বর্ষার রাতে ঘটেছিল? কোনো এক অস্বাভাবিক উপায় সেই মুহূর্তটি কি আবার ফিরে এসেছে? আমি দেখছি ইন্দ্রিয়ের অতীত কোন একটি দৃশ্য ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ধরা পড়ছে আমার কাছে। আমি আমার এই জীবনে কোনো অতি প্রাকৃতিক বিষয়কে স্থান দেইনি। আজ আমি এটা কি দেখছি? ভদ্রলোক এইখানে গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর কি হলো? তিনি বিরক্ত হয়ে বললেন, আপনাকে একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম। বলা হলো, এর আর তারপর বলে কিছুই নেই। আপনি এই দৃশ্যটি দেখলেন, তারপরে কি করলেন? আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম সেটা বাদ দিন, আপনি কি করেছেন সেটা বলুন। দাঁড়ান, আরো একটু অ্যালকোহল গলায় ঢেলে নিন, না হলে বলতে পারবো না। ভদ্রলোক ঠক ঠক করে অনেকখানি কাঁচা হুইস্কি গলায় ঢেলে দিলেন। দেখতে দেখতে তার চোখ রক্তবর্ণ হয়ে গেল। তিনি স্থির গলায় বললেন, আমি সেদিন যা করেছিলাম একজন বুদ্ধিমান যুক্তিবাদী মানুষ তাই করবে। আমি ছুটে গিয়েছিলাম সেখানে। প্রচন্ড ভয়াবহ কোনো ঘটনার মুখোমুখি এসে দাঁড়ালে মানুষের ভয় থাকে না। এক জাতীয় এনজাইম শরীরে চলে আসে, তখন প্রচুর গ্লুকোজ ভাঙতে শুরু করে। মানুষ শারীরিক শক্তি পায়, ভয় কেটে যায়। আমার কোনো ভয় ছিল না। আমি দ্রুত সেখানে গেলাম। কাদায় পানিতে মাখামাখি হয়ে গেলাম। তারপর কি দেখলেন? কি আর দেখবো? কিছুই দেখলাম না। আপনি কি ভেবেছেন যে গিয়ে দেখবো ইয়াকুব তার স্ত্রীর ডেড বডি নিয়ে বসে আছে? না, তা ভাবিনি। নেচার বলুন বা ঈশ্বর বলুন বা প্রকৃতি বলুন, এরা কোন রকম অস্বাভাবিকতা সহ্য করে না। এই জিনিসটি খেয়াল রাখবেন। কাজেই আমি কিছু দেখলাম না। বৃষ্টিতে ভিজলাম, কাদায় মাখামাখি হলাম, আমার জেদ চেপে গেল। পাশের বাগানের মালিকে ডেকে এনে সেই রাতেই জায়গাটা খুঁড়লাম, কিন্তু কিছুই পেলাম না। পরদিন থানায় খবর দিলাম। পুলিশের সাহায্যে আবারও খোঁড়াখুড়ি হলো, কিছুই পাওয়া গেল না। সবার ধারণা হলো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বাবা খবর পেয়ে এসে আমাকে নিয়ে চলে গেলেন। দীর্ঘদিন ডাক্তারের চিকিৎসা থেকে সুস্থ হলাম। শুনে অবাক হবেন, এই ঘটনার পর মাসখানেক আমি ঘুমোতে পারলাম না।
গল্পটা কি এখানেই শেষ নাকি আরো কিছু বলবেন? না, আর কিছু বলবো না। তাই আগেই তো বলেছি এটা কোনো ভৌতিক গল্প না। ভৌতিক গল্প হলে দেখা যেত যে ইয়াকুব বউটাকে মেরে ওইখানে কবর দিয়ে রেখেছিল। ভৌতিক গল্প না বলেই এটা সত্যি হয়নি। তবে ওই বাড়ি আমি কিনেছিলাম। বর্ষার সময় প্রায় ওখানে একা একা রাত্রি যাপন করি। আমার দৃঢ় বিশ্বাস ওই রাতে ঘটনার অংশ বিশেষ আমি দেখেছিলাম। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম বলে বাকিটা দেখতে পারিনি। কোনো একদিন হয়তো বাকিটা দেখব। ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে যেতে পারেন। আপনি কি যাবেন? না, আমার ভূত দেখার কোনো ইচ্ছা নেই। আপনার ওই মালিক ইয়াকুব না কি যেন নাম বললেন, ও কি এখন ওই বাড়িতে আছে? হ্যাঁ, আছে। সে আপনার ঘটনা শুনে কি বলে সেটাও একটা মজার ব্যাপার। সে কিছুই বলে না, হ্যাঁও বলে না, নাও বলে না, চুপ করে থাকে। ভালো কথা, এতক্ষণ যে আমাদের ড্রিঙ্কস দিয়ে গেল, কাজু বাদাম দিয়ে গেল, ওর নামে ইয়াকুব। তাকে আমি সবসময় কাছাকাছি রাখি। আপনি কি তার সঙ্গে কথা বলবেন? ইয়াকুব, হ্যাঁ ইয়াকুব। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। আপনারা শুনছিলেন এতক্ষণ হুমায়ুন আহমেদের লেখা গল্প যার নাম শবযাত্রা। পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের মূল কাহিনী শুনবার, যার জন্য অধীর আগ্রহ এতক্ষণ ধরে আছেন আপনারা। আর আজকে যে আমাদের কাহিনী, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী দ্বিতীয় ঘন্টা যেটা আমরা শুনবো, সেই গল্পের রচয়িতা এবং হচ্ছে মশিউর রহমান শান্ত, যিনি গল্পটি নাট্যরূপ দিয়েছেন এবং অভিনয়াংশ পরিচালনা করছেন শেগুফতা আবিদ শাড়ি। আর গল্পের নাম এখন আমি বলছি একেবারে শেষে, কারণ এখন অনেক সময় গল্পের মধ্যে থাকে, নাম শুনলেই বোঝা যায় যে কি হতে পারে, সে কারণে গল্পের নামটি আগে বলি না। তো ঠিক আছে, চলে যাব এখন গল্পটির প্রথম অংশ শুনবো, প্রথম পার্টটা শুনে তারপরে ফিরে আসবো, ফিরে এসে বাকিটা শুনবো। পুরনো ঢাকার লক্ষ্মীবাজার এলাকা লেখাপড়ার জন্য একদিক থেকে বেশ প্রসিদ্ধ এলাকা, কারণ যে পরিমাণ স্কুল আর কলেজ এই এলাকায় আছে, অন্য কোনো এলাকায় একসাথে এতগুলো স্কুল আর কলেজ দেখতে পাওয়াটা সত্যি দুঃসাধ্য ব্যাপার। শুধু স্কুল কলেজ কেন, বিশাল একটি বিশ্ববিদ্যালয়ও আছে এখানে, আর আছে একসাথে বেশ কয়েকটি হোস্টেল। তবে আজকের গল্প স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় নিয়ে না, একটা পুরনো ছাত্রী হোস্টেল নিয়ে। হোস্টেলটা এত বেশি পুরনো যে রাতের বেলা দেখলে মনেই হয় না যে এটা হোস্টেল, মনে হয় যেন এটি একটি মৃত প্রাচীর। দেখতে মৃত প্রাচীর মনে হলেও এখানে মৃত নয়, জীবিত ছাত্রীরাই থাকে। এমনই দুজন ছাত্রী, রাখি এবং সাবরিনা। দুজনের ক্লাস কিংবা কলেজ কোনোটাই এক না, তবে গ্রামের বাড়ি এক জায়গাতেই। সে গ্রামের নাম ঘোড়াঘাট। গ্রামটি দিনাজপুরে। যাই হোক, গ্রামের কথায় না গিয়ে আসল কথায় ফিরে আসি। হোস্টেলের ছাত্রীদের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে, যাদের বাড়ি একসাথে কেবল তারাই শুধু ভালো বন্ধু হয়ে যায়। আর এটার একমাত্র কারণ ছুটিতে একসাথে বাড়ি যাওয়া। যখনই কোনো একটা ছুটি আসে, একসাথে বাড়ি যাওয়ার একটা হিড়িক পড়ে যায় এই হোস্টেলে। আর সেই হিড়িকের কারণেই রাখি আর সাবরিনার বন্ধুত্বের গভীরতাও অনেক বেশি। বন্ধুত্বের গভীরতা যে আসলে বয়স মেনে হয় না, এটা জলজ্জান্ত প্রমাণ তারা নিজেই। সাবরিনা রাখি থেকে 2 বছর সিনিয়র, কিন্তু বন্ধুত্বে আবার সিনিয়র জুনিয়র কি জিনিস, এদের দেখলে বোঝাই যায় না কে বড় আর কে ছোট। আর বোঝা যাবেই বা কিভাবে? ওরা যেভাবে তুই তুকারি করে কথা বলে, তা দেখে বোঝার উপায় নেই যে এদিকে তাদের হোস্টেল এক হলেও কলেজ আলাদা। দুজনের কলেজ আলাদা হওয়াতে ছোট একটা ঝামেলাও আছে। ক্লাস করার সময় একসাথে তারা থাকতে পারে না, কিন্তু ক্লাস শেষ হলে যখন হোস্টেলে ফিরে তখন একসাথেই রিক্সা করে ফিরে। কখনো কখনো তো একসাথে অনেক মজাও করে। আর এমনই একটি দিন আজ, কারণ আজ ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝে রিক্সায় ঘুরতে রাখি এবং সাবরিনার অসম্ভব ভালো লাগে। দেখা যাক আজ বৃষ্টির মাঝে কি করে ওরা।
মামা মামা বামে রিক্সাটা সাইড করেন। কি হলো, রিক্সা থামাচ্ছিস কেন? ভিজবো। রিক্সার হুড তুলেও তো ভেজা যায়, রিক্সা থামানোর দরকারটা কি? গাধীর মতো কথা বলবি না। রিক্সায় ভেজা মজা হলো বৃষ্টিতে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। তো সেটা তো বলবি আমাকে, না বললে কিভাবে বুঝবো যে চা খাওয়ার জন্য নামতে চাচ্ছিস? চা খাওয়ার আসল মজা হচ্ছে বৃষ্টির মাঝে। ডায়লগ না দিয়ে ভাড়া দে। ভালো কথা। বৃষ্টিতে নৌকা দিয়ে ঘুরলে কেমন হয়? খারাপ না। সদরঘাট তো খুব একটা দূরে না, তুই চাইলে ওখানেও চলে যাওয়া যায়। না থাক, চল শুধু চা খাই। এই মানুষ কিভাবে দেখছে দেখেছিস? এমন ভাবে দেখছে যেন আজ পর্যন্ত কোনো মেয়েকে এভাবে রাস্তায় ভিজতেই দেখেনি। মানুষকে গুলি মার, এত কিছু চিন্তা করলে লাইফ চলে না। চা খেতে খেতে ভিজে দেখ কেমন মজা লাগে। বৃষ্টির পানি চায়ের কাপে পড়তে থাকবে আর তুই চুমুক দিয়ে ফিল করবি, দেখবি লাইফ কত সুন্দর। তোর সাথে সারাদিন ঘুরলে লাইফ এমনিতেই সুন্দর মনে হয়। বাই দ্য ওয়ে, ওই চশমাওয়ালা পোলার সমস্যা কি? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন? কি বলিস, ড্যাব ড্যাব শব্দ হচ্ছে নাকি? আরে ধুর, মজা নিস না, লাইন মারতে যাচ্ছে। লাইন মারতে চাইলে লাইন মার, আমার পারমিশন নিতে যাচ্ছিস কেন? আমি বৃষ্টি দেখছি, বৃষ্টি দেখতে দে। আসছে আমার বৃষ্টি রানী। যাই হোক, চল হোস্টেলে ব্যাক করি। বৃষ্টি থেমে যাচ্ছে, পরে বৃষ্টি দেখতে দেখতে জ্বর বাঁধিয়ে ফেলবি। চল তাহলে। চাটা কেমন লাগলো? পুরাই অস্থির। জ্বরকে ভয় পেলে তো জীবন চলে না। জ্বর আসবে সেই ভয় কখনো বৃষ্টিতে ভিজবে না, এমন স্বভাবের মেয়ে মোটেও সাবরিনা না। কিন্তু জ্বরকে ভয় না পেলেও জ্বর ঠিকই চলে আসলো সাবরিনার। নর্মাল জ্বর না, একেবারে হাড় কাঁপানো জ্বর। জ্বরের কারণে বিছানা থেকে উঠতে পারে না এমন অবস্থা। এই অবস্থায় হোস্টেলে থাকতে কারই বা ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে, রাখি সাবরিনার জ্বর দেখে একদমই কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে। সাবরিনার জ্বর ভালো না হওয়া পর্যন্ত সে কোনোভাবেই ক্লাস করবে না। সাবরিনার যে অবস্থা, এতে তার পাশে থাকাটা খুবই দরকার। আর পাশেই তো আছে রাখি, একই তো রুম। তাই কোনো কিছু না ভেবে এই সিদ্ধান্ত। জ্বরে পড়ে গেলেও কথার মাঝে বিন্দু মাত্র সে রেশ নেই সাবরিনার। তার ভয়েস একদমই টনটনে। সাবরিনার সেন্স অফ হিউমারও বেশ ভালো। অতিরিক্ত শরীর খারাপ নিয়েও রসিকতা করতে তার মন্দ লাগে না। তাই শুয়ে শুয়ে সে রাখির দিকে তাকিয়ে বলল, এই রাখি, তুই এত সুন্দর হয়ে যাচ্ছিস কেন রে? আমি আর সুন্দর? জ্বরের মাঝে ভুল দেখছিস নাকি ইচ্ছে করে আমাকে তেল দিচ্ছিস বুঝতে পারছি না। ভুলই দেখছি মনে হয়। যাই হোক, কয়টা বাজে দেখ না। কয়টা বাজে দিয়ে তোর কি কাজ? তোর জ্বর আসছে, তুই ঘুম দে। অকারণে কথা বলে এনার্জি নষ্ট করছিস কেন? বল না, তুই সবকিছুতে ইদানিং এমন করিস কেন? 12:30 বাজে, আর আমি এমন করি কারণ আমি এমনই। রাখি, চা খেতে ইচ্ছা করছে। বাইরে গিয়ে চা খেয়ে আসতে পারলে কেমন হতো? রাস্তায় দাঁড়িয়ে চা খাবার কি মজা, তাই না রাখি? তুই ভুল করে মেয়ে হয়ে গেছিস। তোর আসলে উচিত ছিল ছেলে হওয়া, তাহলে সারা রাত বাইরে ঘুরলেও কারোর কিছু যেতে আসতো না। এদিকে তুই মেয়ে, তার উপর হচ্ছে থাকিস হোস্টেলে, যেখানে রাত 9টার পর হোস্টেলের বাইরে কোথাও যাওয়া একেবারেই নিষেধ। সেখানে এরকম আকাশ কুসুম ভাবনা বন্ধ কর। সিরিয়াসলি রাখি, চা খেতে খুব ইচ্ছে করছে। উফ, আচ্ছা তাহলে ওয়েট কর, আমি বানিয়ে আনি। আর আমাদের হোস্টেলের যা অবস্থা, এক মাথায় থাকি তো কিচেন পুরোই অন্য মাথায়। চা বানিয়ে আনতে গেলেও ঠান্ডা হয়ে যাবে। আমি আসবো তোর সাথে। জ্বরে মরে যাচ্ছিস, ঘাপটি মেরে বিছানায় পড়ে থাক, আমি যাবো আর আসবো। ঠিক আছে, যা তাহলে। দোতলা হোস্টেলে নিচতলা রাখি আর সাবরিনার রুম। একে তো নিচতলা, তার উপরে সবচেয়ে কোনার রুমটা তাদের। না,
রুমের অবস্থান নিয়ে কোনো অবজেকশন নেই সাবরিনা কিংবা রাখির। তবু মাঝে মাঝে এই কোণা থেকে সেই কোণা যখন চা বানাতে যেতে হয় তখন খুব বিরক্ত লাগে। রাখি একা একা যখন কিচেনে চা বানাচ্ছে আর তখন সাবরিনার জ্বর নিয়ে একেবারে যাতা অবস্থা। হোস্টেলটা আধুনিক হোস্টেলের মতো না। এখনকার দিনে যেমন হোস্টেল মানেই ফ্ল্যাট বাসা, কিন্তু এই হোস্টেল সেরকম না। এই হোস্টেলের পুরনো সে প্রাচীরের পাশে বেশ ভালোই বড় বাগান আছে। বিশেষ করে সাবরিনার জানালার পাশ দিয়ে তো রীতিমতো ঝোপি আছে, গাছপালা জমে বাজে অবস্থা। কে জানালার পেছনে? কে কে ওখানে? আমি কিন্তু সবাইকে ডাক দিব। কে? আমারে যেতে দিবি না, খুল, যেতে দে আমারে। কে? আপনি কে? এই রাখি, রাখি! রুমের মধ্যে আটকে রাখছস, আমার রুমের থেকে বাইর হ, বাইর হ। আমি কিন্তু সবাইকে ডাক দিব। অকারণে জানালা ভেঙে ফেলার জন্য পানি দিচ্ছেন কেন? যেতে দে, যেতে দে আমারে। রাখি, দেখেন আপনি যেই হন না কেন চলে যান, আমি কিন্তু সবাইকে ডাক দিব। রাখি! জানলা খুল, জানলা খুল, আমারে যাইতে দে। বছরের পর বছর আমি আটকে আছি, জানলা খুল, জানলা খুল। জানালা খুললে কিন্তু আমি আপনার ফেস দেখে ফেলবো, আর আমি কিন্তু কালই আপনার নামে বিচার দিব। রাতের বেলা মানুষের জানালার সামনে গিয়ে ভয় দেখানো, তাই না? ভয়? মরা মানুষের কোনো ভয় নাই। জানলা খুল, জানলা খুল, আমি ভাঙ্গা ফেলবো, জানলা ভাঙ্গা ফেলবো। দাঁড়ান, আমি খুলছি। আমি সত্যি বলছি, আর সত্যি বলছি, আমি আপনার নামে কমপ্লেন করে দিব। রাখি আসুক, আজই কমপ্লেন করবো। জানালা খুলে কিছু একটা দেখা মাত্র চিৎকার দিল সাবরিনা। শরীরে ঠিক যতটুকু শক্তি আছে সবটুকু দিয়ে চিৎকার। তার কাছে মনে হলো পুরো হোস্টেলের মানুষ তার চিৎকার শুনে চলে আসবে, কিন্তু অদ্ভুত কোনো কারণে সে হাজার শক্তি দিয়ে চিৎকার করেও কোনো শব্দ বের করতে পারল না। তার মনে হলো পুরো শরীর থেকে নিয়ে মুখ পর্যন্ত অবশ হয়ে গেছে, এবং তারপর জানালার পাশেই সে সেন্সলেস হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর রাখি যখন চা নিয়ে আসলো, তখন দেখলো সাবরিনা জানালার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। দেখা মাত্রই ছুটে গেল সে সাবরিনার পাশে। এই সাবরিনা, কি হলো তোর? এই কথা বলছিস না কেন? এই সাবরিনা! কে? এই কে? একটু দরজা খুলো, আমার রুমমেট অজ্ঞান হয়ে গেছে, একটু হেল্প দরকার। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। থ্যাঙ্কস সাবরিনা, মানে আমার রুমমেট। ওকে তো চেনই, ও খুব অসুস্থ ছিল। হঠাৎ করে আমাকে বলল চা খাবে। আমি চা বানাতে গেলাম, আর এসে দেখি অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা টেনশন করো না, একটা ব্যবস্থা হবে। চলো তোমার রুমে গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ চলো। হঠাৎ এমন হয়ে যাবে সেটা আমি কল্পনাও করিনি। কিভাবে যে কি হয়ে গেল। আচ্ছা টেনশন নিয়ে না, যদি ইমার্জেন্সি কিছু হয় তাহলে তো হোস্টেলের সবাইকে নিয়ে একটা ব্যবস্থা করাই যাবে। মুখে পানি ছিটা দিয়েছিলে? না, আমি কিছুই করিনি। উল্টাপাল্টা কিছু করার চাইতে মনে হলো কাউকে ডাক দিই। তোমার রুম পাশে দেখে তোমাকে ডাক দিলাম। ভালো করেছো। হ্যাঁ এখন চলো। পাশের রুমের উর্মি আর রাখি মিলে সাবরিনাকে বিছানায় তুলল। রাখি যেমন ইমার্জেন্সি ভেবেছিল, ঘটনাটা আসলে ততটা ইমার্জেন্সি না, আবার একদম ফেলনা সেরকমও না। তবে খুব বেশি রিস্কি মনে হচ্ছে না, কারণ বিছানায় শুয়ে চেহারায় পানি দেওয়ার সাথে সাথেই সাবরিনার জ্ঞান ফিরল। সাবরিনার কথা শুনে রাখি এবং উর্মি একটু হলেও চমকে উঠল, তবে এত বেশি চমকে যাওয়ার মতো কিছু নেই। এই হোস্টেল নিয়ে অনেক রকমের অতি প্রাকৃত গল্প শুনেই অভ্যস্ত এই হোস্টেলের ছাত্রীরা। তবে রাখির মনে একটু যেন
কেমন লাগতো? যেমন জিভ বের করে থাকে ঠিক তেমন। জানালা খোলার পরপরই মেয়েটা আমাকে হাত দিয়ে ধরলো। তারপর কি হচ্ছে আমার আর কিছু মনে নেই। আমি জানতাম এই ঘরের পাশে এমন কোনো ঝামেলা আছে, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তুই কেন জানলা খুলতে গেলি? কপাল ভালো তোর জ্ঞান ফিরেছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাও ভালো যে উর্মি আসলো, নাহলে আমি একা একা কিভাবে কি করতাম। তুমি এত বেশি চিন্তা করো না তো রাখি, কিছুই হলো না। আর সাবরিনা, তুমি বরং ঘুমাও, তোমাকে দেখে অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে। উর্মি, তুমি প্লিজ এখন চলে যেও না, আমার তো এই রুমে থাকতেই ভয় লাগছে। টেনশন নিও না, আজ আমি আমার রুমে ফিরে যাচ্ছি না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো, ঠিক আছে? সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। আচ্ছা, সাবরিনা কি ঘুমিয়ে পড়লো? মনে তো হচ্ছে তাই, কিন্তু এক্ষুনি তো কথা বললো। আই সাবরিনা, সাবরিনা ঘুমিয়ে পড়লে নাকি? থাক, ওকে আর ডেকো না, বেচারি এমনিতেই ভীষণ ভয় পেয়েছে। ও তো শুধু ভয় পেয়েছে, আমি এমন কিছু দেখলে স্ট্রোক করতাম। সবকিছু এত সিরিয়াস ভাবে নিতে নেই রাখি। এমনও তো হতে পারে ও জ্বরের ঘোরে আবোল তাবোল কিছু দেখেছে। কি হতে পারে না? তুমি কি ভূত প্রেত বিশ্বাস করো না? আবোল তাবোল কেন দেখবে? আমার তো মনে হচ্ছে ও যা দেখেছে সত্যিই দেখেছে। কম গল্প তো শোনা হলো না। ভুলে গেছো 1 মাস আগে দোতলার কেয়ার সাথে কি হয়েছিল? আরে ধুর, সবকিছু এভাবে অন্ধভাবে বিশ্বাস করতে গেলে হয় নাকি? যাই হোক, আজ যেহেতু তোমাদের রুমে থাকছি, তাই ঘুম একদমই হবে না। এমনিতেও হয় না। ঘুম নিয়ে আমি সবসময় যন্ত্রণার মধ্যে থাকি। আর ওই কেয়া ফেয়ার কথা বাদ দাও তো। প্রতিটি হোস্টেলে কেয়ার মতো কিছু মেয়ে থাকেই, যাদের জিনের আসর হয়, কুনজর সুনজর আরো কত কিছু লাগে। বাদ দাও ওইসব কথা, তোমার কথা বলো। ঘুম পাচ্ছে নাকি তোমার? ঘুম? আমার চোখের ঘুম তো সেই কখন উধাও হয়ে গেছে। এটা তো ভালো খবর। আমি অনেকদিন ধরে ইনসমনিয়া ভুগছি, রাত হলেই ঘুম উধাও হয়ে যায়। তাহলে চলে আসো না কেন আমাদের রুমে? আমাদের রুম অবশ্য তোমার মতো ভিআইপি না, তুমি একটা রুম নিয়ে পুরো একা থাকো। এরপর থেকে চলে আসবো, ঘুম না আসলেই চলে আসবো। ঠিক আছে, চলে এসো। মাঝে মাঝে গল্প কেন জানি বোরিং হয়ে যায়। ঠিক গল্প না, গল্পের বিষয়বস্তু। ঠিক তেমনি মাঝে মাঝে মনে হয় সময় যেন কোনোভাবেই কাটছে না। আর এরকমই একটি রাত আর হয়তো কিছু বিষয় নিয়ে গল্প করে শেষমেশ বিরক্ত হয়ে গেল রাখি এবং সাবরিনা। আর বিরক্ত হবে না কেন? যে গল্পই তারা শুরু করে সেই গল্পেই শেষ হয় প্রেমের গল্পে। বলতে গেলে অনেকটা বাংলা সিনেমার মতো। এদিকে সাবরিনা মরার মতো ঘুমোচ্ছে। জানালায় কি এমন দেখেছে সেই জানে। মানুষ ভয় পেলে এরকম ঘুমোতে পারে? একটু না হয় জ্বরই এসেছে। যাই হোক, ঘুম নিয়ে কোনো কমপ্লেন নেই রাখির, কিন্তু রাত কেন যে পার হচ্ছে না সেটাই বুঝতে পারছে না সে। এতক্ষণ উর্মির সাথে আড্ডা দেবার পর দেখা গেল আড্ডা দেবার আর কোনো টপিকই নেই। কিন্তু সময় যে খুব বেশি গিয়েছে সেরকমও না। ঘড়িতে মাত্র 2:25। এতক্ষণ ধরে মাত্র এইটুকু সময় পাওয়া গেল। যখন সাবরিনা অজ্ঞান হয়েছিল তখনই তো সময় ছিল প্রায় রাত 12টার মতো। যাই হোক, আড্ডা দেবার যখন আর কোনো টপিক খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন একটা টপিক খুঁজে পেল উর্মি। আর সেই টপিক হলো ভূতের গল্প। হ্যাঁ, কি সমস্যা? তুমি না আমাকে একটু আগে জিজ্ঞেস করলে ভূত বিশ্বাস করি কিনা। ভাই, এমনিতেই একটা ঘটনা ঘটে গেছে, তার উপর তুমি ভূতের কাহিনী বলে কিংবা শুনে নতুন করে ঝামেলা পাকাতে চাও? তুমি কি ভাবছো আমার ভূতের গল্প বললে জানালা দিয়ে আবার ভূত আসবে? তুমি কি সবকিছুতে মজা পাও? আমি বাবা এসব ভূত ভূতের মধ্যে নেই। একজন এমনিতেই জ্বরে আবোল তাবোল দেখুক আর সত্যি সত্যিই দেখুক, ভয় পেয়ে অজ্ঞান হয়েছিল। তুমি যদি এখন অজ্ঞান হও, তোমাকে কে দেখবে শুনি? রাখি, তুমি আসলেই একটা বাচ্চা মেয়ে। আমাকে দেখে কি মনে হয় আমি অজ্ঞান হব? যাই হোক, আমি কিন্তু ভূত প্রেতে একদমই বিশ্বাস করি না। ভূত প্রেত বিশ্বাস না করলে এটা নিয়ে গল্প করতে যাচ্ছ কেন? ভূত প্রেত না থাকুক, পৃথিবীতে এমন কিছু তো আছেই যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আচ্ছা,
ব্যাখ্যা দিয়ে কি হবে বলো তো? আচ্ছা, একটা বিষয়ে তোমার পার্সোনাল ওপিনিয়ন বলো। যারা সুইসাইড করে মারা যায় তাদের আত্মা কি আসলেই আমাদের আশেপাশে ঘোরে? অসম্ভব কিছু না, ঘটতেও পারে। ভেবেচিন্তে বলতে বলছি, কারণ আমি তোমাকে আমার ব্যক্তিগত জীবনের একটা গল্প বলবো যার ব্যাখ্যা আমি নিজেও পাইনি। আমার পরিচিত কেউ কখনো সুইসাইড করেনি। আমি এমনিতে কোনো কিছু নিয়ে ভয় না পেলেও ভূত প্রেত এই টাইপের জিনিসগুলো খুব ভয় পাই, তাই এগুলো ধারে কাছেও আমি যাই না। আর সুইসাইড কেস তো সেই ঝামেলারই কথা না। এরকম ঝামেলার গল্প কি তোমার আজকেই মনে পড়লো উর্মি? বললাম না, গল্প না, আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা। তুমি যদি একেবারেই না শুনতে চাও তাহলে অবশ্য ভিন্ন কথা, তাহলে বলবোই না। তুমি দেখি রাগ করছো। তুমি রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে চাই। মাঝে মাঝে একটু ভয় করবে, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা তাহলে শোনো। জীবনের একটি ঘটনা বলতে শুরু করলো। ঘটনাটি ঠিক আজ থেকে 4 বছর আগে। তখন উর্মি স্কুলের ছাত্রী। স্কুলের ছাত্রী বললেও আবার একটু ভুল হবে, নিউ টাইম, স্কুল শেষের একদম দ্বার প্রান্তে। বিকেলে হাঁটতে বের হওয়া একদম রুটিনের মতো। দিনে আর কিছু করুক না করুক নদীর পাড়ে গিয়ে সে হাঁটবেই। সাথে অবশ্য একজন বান্ধবী সবসময় থাকে, আর যখন কেউ থাকে না তখন একা একাই বের হয়ে যায় উর্মি। কারোর জন্য অপেক্ষা করা উর্মির স্বভাবের মধ্যে নেই। উর্মিদের গ্রাম যথেষ্ট পরিমাণ আধুনিক একটা গ্রাম, তাই হাঁটা চলা নিয়ে কারো মাথা ব্যথা কখনোই ছিল না। তবে নদীর পাড়ের থেকে একটু দূরে যে এলাকাটা, ওখানে একটু সমস্যা আছে। গ্রামের যে ছিটে ফোটা টাইপের সন্ত্রাসী আছে তারা ওদিকটা আড্ডা দেয়, তবে সেটাও আহামরি কিছু নয়, স্বাভাবিক ঘটনার মধ্যেই পড়ে। তবে এত সব স্বাভাবিক ঘটনার মাঝে একদিন একটা ব্যাপার অস্বাভাবিক হয়ে পড়ল উর্মির কাছে। সেদিনও সে হাঁটছিল নদীর পাড় ধরে, সাথে কেউ ছিল না। হঠাৎ করে খুব কম বয়সী একজন ছেলে এসে উর্মির পেছনে দাঁড়ালো। কম বয়সী বলতে গেলে উর্মির সমবয়সী বলা যায়। উর্মি যেহেতু এত কিছু চিন্তা ভাবনা করে কখনো কাজ করে না, তাই 7-5 না ভেবে ওই ছেলের দিকে তাকালো। আমাকে কিছু বলছেন? হ্যাঁ আপু। জি বলুন। আপু, আমার একটু হেল্প দরকার। কি হেল্প বলেন? আপনি কি একটু এদিকে আসবেন? খুব দরকার, একটু আসুন না। আচ্ছা বলুন না কি হয়েছে। একটু আসুন, দয়া করে একটু আসুন। আমি এখানে বলতেই পারছি না। আচ্ছা ঠিক আছে, চলুন। ভয় পাবেন না আপু, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি ভয় পাচ্ছি না, আসলে আপনি কি সাহায্য চাচ্ছেন সেটাই বুঝতে পারছি না। আপু, একটু কষ্ট করে এই যে এই মাটির ঢিপিটা দেখতে পাচ্ছেন, ঠিক ওখানে একটু আসুন। আচ্ছা ঠিক আছে চলুন, কিন্তু ওদিকে কি? ওদিকে তো কাউকেই দেখা যাচ্ছে না। দেখা যাবে, আরো একটু আসুন, তাহলেই দেখা যাবে। আপনার হেল্প আসলে ঠিক ওই দিকটাতেই দরকার। এই দিকটার মাটিটা একটু হাত দিয়ে সরান না আপু। মাটি সরাবো কেন? কি অদ্ভুত। মাটি সরালেই একটা লাশ পাবেন, আর এই লাশটা কেউ খুঁজে পাচ্ছে না। আমার বন্ধুরা আমাকে এখানে মেরে পুঁতে ফেলে রেখে গেছে, আর সেটা আমার বাসায় কেউ জানে না। সবাই শুধু আমাকে খুঁজছে, আমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি আমার লাশটা একবার দেখুন, আপনি অনেক সাহসী মেয়ে।
শুধু মাটিটা একবার হাত দিয়ে একটু সরিয়ে দিন প্লিজ, তাহলে আমার লাশটা দেখতে পাবেন। আপনি কি বলছেন এইসব? হেল্প করুন আপু, আমাকে প্লিজ হেল্প করুন। আরেকটু সরান না। হাই হাই, কি হচ্ছে এইসব? সত্যি সত্যি তো লাশ। আপনার হৃদয় দেখতে লাশ। আপনি এই লাশ দেখে ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার একটুও ক্ষতি হবে না। আপনি সরুন, আমি এক্ষুনি বাসায় চলে যাব, আমি এক্ষুনি বাসায় চলে যাব। বোগাস কাহিনী, একটুও ভয়ঙ্কর না। এমন কি আসলেই হয়? কিংবা এর সাথে কি আসলে ভূত প্রেতের কাহিনী জড়িয়ে আছে? রাখি আসলে কিছুই বুঝে উঠতে পারল না। উর্মি এমন ভাবে আধো আধো গল্প বললে কেউ কিছু বুঝবে না, সেটাই স্বাভাবিক। তবে উর্মি আর কিছু পারুক না পারুক কৌতূহল তৈরি করতে পেরেছে। এমনিতেই ঘুম নেই কারো চোখে, কৌতূহল তৈরি করাতে অন্তত এগুলো নিয়ে কথা বললেই রাত পার করে দেয়া যাবে। তাই রাখি উর্মির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করল, তারপর কি হলো? তুমিও কি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলে? না, অজ্ঞান হবার মানুষ আমি না। আমি বাসায় চলে আসলাম, আর ওখানকার কাদা মাটি দিয়ে মাখামাখি হয়ে বাসায় ফিরলাম। আর ওই লাশ? জানি না। কিছু মনে করো না, তোমার গল্পটা একেবারেই বোগাস। আমি জানি, তবে গল্পের পরের অংশটা বোগাস না, আর সেটা আমি এখন বলবো না। কেন? এখন বললে কি হবে? সব কথা সব সময় বলতে নেই। তুমি তো ভালোই রহস্য করো। আচ্ছা, তারপর সত্যি কি ছেলেটার ওই লাশ পেয়েছিলে? না, ওখানে কোনো লাশ ছিল না। সেটা কিছুক্ষণের জন্য হয়তোবা আমার হ্যালুসিনেশন হয়েছিল। তাহলে এটা ভূতের হলো কিভাবে? বুঝবে না। যাই হোক, সাবরিনা এখন ঘুমোচ্ছে, চলো দুজনে মিলে ছাদে যাই। তারপর তোমার থেকে একটা গল্প শুনবো আর আমি কিছু কথা বলবো। ছাদের গেট তো মনে হয় তালা দেয়া। না, তালা দেয় না। চলো, গেলেই দেখতে পাবে। এত রাতে ছাদে? হোস্টেলের আজব আজব কাহিনী শুনেও তোমার কি মনে হয় এখন ছাদে যাওয়া ঠিক হবে? আমি সাথে আছি, এত ভয় পাও কেন বলো তো? আমরা পুরো ছাদে যাব না, সিঁড়ির কোঠায় বসবো। চলো এখন। সাবরিনা ঘরে একা থাকবে? হ্যাঁ থাকবে, ও তো ঘুম। আচ্ছা চলো তাহলে। থ্যাঙ্কস রাখি, চলো। এই মাঝরাতে হোস্টেলের প্রায় সব রুমেই ছাত্রীরা ঘুমোচ্ছে, আর বাকি যারা ঘুমোচ্ছে না তারা হয়তো নিজ রুমেই বসে গল্প করছে। কিন্তু এত রাতে সাহস করে কেউ ছাদে যায় না। হোস্টেলের ছাদ তালা দেয়া থাকে, এটা সবাই জানলেও উর্মি ভালো করেই জানে তালা দেওয়া নেই, কারণ উর্মি প্রায় সময়ই এদিকে চলে আসে। এখানে এসে একা একা বসে থাকতে তার ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে মৃত মানুষের গন্ধ। উর্মির জীবনে একটি ঘটনা ঘটে যাওয়ার পর থেকে কিভাবে যেন উর্মি মৃত মানুষের গন্ধ পায়। যদি কোনো আত্মা আশেপাশে দিয়ে ঘুরে তাহলে সেটা বুঝতে পারে উর্মি। আজ এই গভীর রাতে রাখিকে নিয়ে ছাদে এসে উর্মির অদ্ভুত ভালো লাগছে। আর রাখিরও যে মন্দ লাগছে তাও নয়। রাখি, খুব বেশি খারাপ লাগছে? না, একদমই না। তুমি তো আসার আগে ভয়েই মারা যাচ্ছিলে। আমার ভয়টা একটু বেশি, জানোই তো। তবে একটা মজার বিষয় কি জানো? কি? মজার বিষয় হচ্ছে তুমি আমাকে যে গল্প বললে সেই গল্প শুনে ভয় পাবো তো দূরের কথা, উল্টো ভয় একদম কেটেই গেছে। তাহলে তো ভালোই। ভয় পাওয়ার জন্য অনেক রকমের গল্পই আছে। আমার গল্প শুনে না হয় তোমার ভয় একটু দূরই হলো। তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, এবার তোমার লাইফের কোন একটা কাহিনী বলো যাতে আমি অন্তত কিছুটা হলেও ভয় পাই। আমি তো ভূত প্রেতের নাম শুনলেই ভয় পাই, তাই আমার আশেপাশে এরকম কিছু ঘটেই না। ঘটে না বলছো কেন? এমনও তো হতে পারে আজই কিছু ঘটে গেল। সিরিয়াসলি বলছি, আমার লাইফে তেমন কোনো ঘটনাই ঘটেনি। অতি প্রাকৃত অনেক গল্প শুনেছি, কিন্তু সামনে থেকে হতে দেখিনি। যেমন ধরো, আমাদের এলাকায় এক মহিলা চাচি মারা গেলেন। বাসায় অনেক কান্নাকাটির রোল।
আমি আর আমার ছোট খালা গেলাম লাশ দেখতে। লাশ দেখতে গিয়ে তো কিছুক্ষণের মধ্যেই আমরা অবাক। কি দেখে অবাক হলে? লাশ গোসল দিতে নিয়ে গেছে, আর সেই সময় লাশ নড়ে চড়ে উঠেছে। আমি যেমন ভিতর ডিম, আমার ছোট খালাও তাই। আমরা যখন শুনলাম লাশ নড়ে চড়ে উঠেছে, তখনই আমরা চলে আসলাম। ইন্টারেস্টিং গল্প। শোনো, আমরা যখন ধরেই নেই মানুষ মারা গেছে, তখনও কিন্তু মাঝে মাঝে মানুষ বেঁচে থাকে। অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। যাই হোক, তোমাকে আগে যে কাহিনীটা বলেছিলাম সেখানে আবার ফিরে যাই। ওই যে এক ছেলে তোমাকে নিয়ে গেল এবং দেখলে সেই ছেলের লাশই পড়ে আছে। হ্যাঁ, ওটা। দূর, ওটা তো বোরিং। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, ইন্টারেস্টিং জিনিস আসছে, তখন না হয় ওটা শুনো। ঠিক আছে, বলো। ওই ঘটনার পর থেকে আমার মধ্যে যে পরিবর্তন আসলো সেটা খুব ভয়ঙ্কর। বলতে পারো ওয়ান কাইন্ড অফ সিজোফ্রেনিয়া পেশেন্ট হয়ে গেলাম। এটা আবার কি? সিজোফ্রেনিয়ার নাম শোনোনি? না তো। এখন কি এটা নিয়ে বলবো নাকি আমার কাহিনী নিয়ে বলবো? দুটো নিয়েই বলো। আচ্ছা শোনো, তোমাকে সিম্পলি বোঝাই। অত বেশি গভীরভাবে বোঝাতে গেলে তুমি তালগোল পাকিয়ে ফেলবে। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে বোঝাও। আজকে রাত তো পারই হচ্ছে না, এত তাড়াহুড়োর কিছু নাই। আচ্ছা, আমাদের ব্রেইনের কয়টা পার্ট আছে বলো তো? ভাই, আমি আর্টস স্টুডেন্ট, এইসব কেন আমাকে জিজ্ঞেস করছো বলো তো? আমাদের ব্রেইনের মেইন দুটো পার্ট হচ্ছে কনশাস এবং সাবকনশাস। আর আনকনশাস? আরে গাধি, সেটা তো অজ্ঞান হলে বলে আনকনশাস। যাই হোক, শোনো, ব্রেনের সেই দুটো পার্ট আমাদের দুই ভাবে কাজ করে। তোমার বাস্তব জীবনে যা ঘটে সবকিছুর হিসেবটা রাখে কনশাস মাইন্ড, কিন্তু তোমার মনের গোপন ইচ্ছাই বলো আর যাই বলো, তোমার অবচেতন মনের সবকিছুই খেয়াল রাখে সাবকনশাস মাইন্ড। এটা অনেক বেশি অদ্ভুত একটা জিনিস। কিরকম অদ্ভুত? যেমন ধরো, আমি যে রুমে থাকি সেটা বাস্তবে একটা রুম। হ্যাঁ, সেই রুমে একটা খাট আছে, একটা ফ্যান আছে, যার বাস্তবে অস্তিত্ব আছে। কিন্তু সেই রুমে আমার একজন বান্ধবীও আছে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না, কারণ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ডের কারণেই আমি তাকে দেখতে পাচ্ছি, তার কথা শুনতে পাচ্ছি। আর এই ধরনের প্রবলেম যখন গুরুতর আকার ধারণ করে, তখনই সেটাকে সিজোফ্রেনিয়া বলে। যাই হোক, বুঝেছি। এরকম বান্ধবী সত্যি সত্যি আছে নাকি তোমার? হ্যাঁ আছে। তখন থেকে আছে যখন থেকে আমি মৃত মানুষদের দেখতে পাই। আমি আমার আশেপাশের মৃত মানুষদের দেখতে পাই রাখি। কি বলো এসব? হ্যাঁ রাখি, আমি প্রায় রাতেই ঘুমাতে পারি না। আমার পরিচিত যারা মারা গেছেন তারা আমার সাথে প্রায় গল্প করতে আসেন। আমি যখন চাই তখনও আসেন, আবার যখন চাই না তখনও আসেন। আর এই আসা যাওয়ার শুরু ঠিক সেদিন থেকে যেদিন থেকে আমি ওই ছেলের লাশ দেখেছিলাম। চলো নিচে যাই, আমার কেমন কেমন যেন লাগছে। ভয় পেও না রাখি, কিচ্ছু হবে না। তবে এখন সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার ইচ্ছা বলতে কিছুই নেই। আমি পুরোটাই তাদের ইচ্ছার উপর চলছি। তারা যা করতে বলে সেটাই করি। অদ্ভুত এক জীবন যাপন করছি আমি। বাদ দাও, সব ঠিক হয়ে যাবে। এখন চলো রুমে ফিরে যাই। সাবরিনা রুমে একা। সাবরিনার কিছুই হবে না রাখি, ও এখনো ঘুমাচ্ছে। আর আমি ছাদে আমার জন্য আসিনি, আমার এক বান্ধবী আসবে, তার সাথে কথা বলবো। ভয় পেও না। এত রাতে তোমার বান্ধবী কোথা থেকে আসবে? হোস্টেলের বান্ধবী, টেনশন নিও না। আমি প্রায় রাতেই ওর সাথে কথা বলি। তুমি যেভাবে বলছো আমি ভাবলাম আবার কে না কে আসবে। তাহলে তুমি কথা বলো, আমি বরং চলে যাই। তুমি চলে যেও না, একসাথেই যাবো আমরা। একটু অপেক্ষা করো, ও চলে আসবে। ঠিক আছে, কিন্তু
কিন্তু আমার আর থাকতে ইচ্ছা করছে না। আরে ধুর, থাকো তো। উর্মির রোগটা আসলেই অদ্ভুত। শুধু অদ্ভুত বললে ভুল হবে, কারণ স্কিজোফ্রেনিয়ার ব্যাপারে সত্যি বলতে গেলে ভালো কোনো সমাধান নেই। তারা তাদের সব কল্পনাকেই বাস্তব মনে করে, নয়তো তাদের মনের সব ইচ্ছেগুলোই কল্পনা আকারে তাদের মনে ধরা দেয়। তবে সেই কল্পনার শক্তি এত বেশি হয় যে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব সেটা আলাদা করা সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে। উর্মির জীবনে ওই ঘটনার পর ঠিক অদ্ভুতই সমস্যা শুরু হয়েছে। কখনো তার কাছে তার মৃত খালাতো বোন চলে আসে, আবার ঠিক কখনো চলে আসে সেই ছেলেটি যে লাশ হয়ে ধরা দিয়েছিল উর্মির চোখে। তবে আজ ঘটনা অন্য। হোস্টেলের ছাদে উর্মির কোন বান্ধবী আসার কথা বলছে তা এখনো ঠিক বুঝতে পারছে না রাখি। বরং রাখির দম বন্ধ হয়ে আসছে উর্মির এসব কথা শুনে। নিজের রুমে যেতে ইচ্ছে করছে, কিন্তু উর্মির কারণে সেটাও সম্ভব হচ্ছে না। ভালো বিপদে পড়েছে রাখি। কেন যে উর্মির কথা শুনে ছাদে আসতে গেল, এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে। মাঝে মাঝে রাখির এমন হয়, নিজের আজাইরা কাজের জন্য নিজে খুব বিরক্ত বোধ করে। আর এখন তো উর্মি বলছে কোন বান্ধবী নাকি আবার ছাদে আসবে। ছাদে বান্ধবী আসবে সেটা নিয়ে রাখির কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যদি উর্মির কথা সত্যি হয় আর ও যদি কোনো মৃত মানুষ নিয়ে হাজির হয়, সেই বিষয়টা কি দাঁড়াবে। উফ, আসলে এসব নিয়ে ভাবতে চায় না রাখি। দেখা যাক উর্মি তার কোনো জীবিত বান্ধবীকে নিয়ে আসে নাকি সত্যি সত্যি কোনো মৃত মানুষ নিয়ে হাজির হয়। রাখি, আমার ফ্রেন্ড চলে আসছে। আজ ওর মুখ থেকে একটা ভয়ঙ্কর গল্প শুনবো, কোনো অপার্থিব গল্প। তোমার মাথায় কি ভয়ঙ্কর কিছু ছাড়া কোনো কিছুই আসে না? সারাক্ষণ শুধু এই ভূত প্রেত মার্কা কথা বলে যাচ্ছ। বললাম রাত হয়েছে, চলো নিচে যাই। তোমার বান্ধবী বন্ধু যার সাথে ইচ্ছা রুমে বসে গল্প করো, তা না। আমার কথা তো তোমার কান দিয়ে ঢুকলো না। নুপুরের শব্দ পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। আমার বান্ধবী চলে এসেছে। ছাদের সামনে তাকাও, তাহলেই দেখবে। ও যে সাদা ড্রেস, তা এত রাতে নুপুর পরে এসেছে কেন? উর্মির বান্ধবীর নাম এখনো বলা হয়নি। তার নাম, পরিচয় বা আজকের গল্পের সাথে তার সম্পর্ক কিছুই বলা হয়নি। তবে তার কাহিনী যেহেতু এখন বলা হচ্ছে, তাই পুরো বিষয়টা এখনই ক্লিয়ার হয়ে যাবে। উর্মির বান্ধবী কোন রুমে থাকতো সেটাও জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। আর এখন উর্মির বান্ধবীর গল্পটা নয়, বরং আমরা পুরো সেই ঘটনায় চলে যাব যে ঘটনার কথা উর্মির বান্ধবী বলছে। দরজা খোলেন। হস্টেল বন্ধ হয়ে গেছে। আমি জানি হোস্টেল বন্ধ, কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছি। আপনি দরজা খোলেন, আমি রাতটা থেকে সকালবেলা চলে যাব। থাকা যাবে না আফা, কেউ নাই। আপনার একা থাকতে দিলে আমার চাকরি থাকবে না। আপনার চাকরি যাবে না। আমি এই বৃষ্টির মাঝখানে বাইরে দাঁড়াতে পারছি না। আফা, আপনার দোহাই লাগে, আপনি বাড়ি যান। রাত বাজে 11:30। হোস্টেল খোলা থাকলেও রাইতে গেট খোলার নিয়ম নাই। আমাকে নিয়ম কানুন শেখাবেন না। একটা মেয়ে মানুষ বাইরে দাঁড়িয়ে অসহায়ের মতো ভিজছে, আর আপনি নিয়ম কানুন শেখাচ্ছেন। দরজা খোলেন প্লিজ। আচ্ছা খালান, আইতেছি। আমার রুমের চাবি দেন। বললাম বৃষ্টিতে ভিজে চুপসে গেছি। আমার কথা আপনার কানে যাচ্ছিল না? আফা, হোস্টেলে তো কেউ নাই, আপনার একা থাকতে দিলে খারাপ দেখা যায় না। আচ্ছা, মানুষ বিপদে পড়লেই তো সাহায্য চায় নাকি? আমার রুম নাম্বার 711, তাড়াতাড়ি চাবি নিয়ে আসুন। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা আফা, আপনি তো খারান, আমি চাবি নিয়ে আসতেছি। যে তরুণী এতক্ষণ ধরে কথা বলছিল তার নাম হেনা। এই হোস্টেলেরই ছাত্রী, বাসা লালবাগে।
বাসার মানুষের সাথে ঝগড়া করে আবার হোস্টেলে ফিরে এসেছে, কিন্তু হোস্টেল বন্ধ থাকার কারণেই এত সব ঝামেলা। তবে ঝামেলা বেশিক্ষণ পোহাতে হলো না। দারোয়ান চাবি দেওয়ার পরেই রুমে ঢুকে পড়ল সে। ভেজা শরীর নিয়ে যখন রুমে ঢুকে দাঁড়ালো, তার ঠিক 10 মিনিট পরেই দরজায় আবার ঢোকা পড়ল। কি সমস্যা? দরজা ঠোকা দিচ্ছেন কেন? দরজা খুলে না ফা। কেন, আবার কি হলো? দরজা খুলে না ফা। কেন, আবার কি হলো? আরে আফা খুলেন, কইতেছি। হ্যাঁ, কি সমস্যা বলুন। আফা, আপনার কিন্তু আমি সাহায্য করছি। আমি জানি আপনিও আমারে সাহায্য করবেন। আপনাকে কি সাহায্য? আফা, আপনারে আমার আদর করবার ইচ্ছা করতেছে। কি? আমি এখন আপনারে আদর করব। চল মেরে তোর দাঁত ফালাই দিব, শয়তান কোথাকার। জানতাম এটাই কবি, তোরা মাইয়ার জাতি খারাপ। সারম সারম ঠিকই, একটু সময় লাগবো, একটু সময় দে। রাখি উর্মির বান্ধবীর ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল। আর যে রুমের কথা বলল এই মেয়েটি, সেই রুমেই রাখি আর সাবরিনা থাকে। এই হোস্টেল নিয়ে অনেক গল্পই রাখি শুনেছে, কিন্তু এরকম গল্প সে কখনোই শুনিনি এর আগে। রাখি উর্মির দিকে তাকিয়ে বলল, তারপর কি হলো? তারপর কি হলো সেটা বরং হেনা থেকেই শুনে না। ওই দারোয়ান আমাকে তালা দিয়ে পালিয়ে যায়। আমি পরে ওই রুমেই আমার ওনা ফ্যানে পেঁচিয়ে হাসিতে চলে পড়ি। মানে কি? মানে আমি মৃত। আর আজ তোমার বান্ধবী যাকে দেখে ভয় পেয়েছে, আমি সে মেয়ে। আমারই সবসময় জিভ বের হয়ে থাকে। এইসব কি হচ্ছে? উর্মি, ওনাকে বিদায় করো প্লিজ। উর্মি, আমার ভালো লাগছে না, ওনাকে বিদায় করো প্লিজ। মরা মানুষকে ভালো লাগে না, কারো ভালো লাগে না। আমি এখানে আটকে গেছি, আমার বাড়ি এখন এটাই। চাইলেও আমাকে বিদায় করতে পারবে না। রাখির জীবনের সবচাইতে ভয়ঙ্কর রাত পার করার পর সেই হোস্টেলে থাকার ইচ্ছেই চলে গেল রাখির। আর পরের দিনই তার কাছের এক খালাতো বোনের বাসায় উঠে পড়ল সাবরিনাকে নিয়ে। তবে সেই রাতের কাহিনী কারোর সাথেই সে শেয়ার করল না। শেয়ার করলেও অনেকেই হয়তো তা বিশ্বাস করত না। এদিকে হোস্টেল ছেড়ে আসলেও রাখির মাথা থেকে সেই কাহিনী বের করা কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু রাখি আর সাবরিনা চলে আসলেও সেই হোস্টেল ছেড়ে উর্মি বের হল না। তার জগৎ এক অন্যরকম জগতে পরিণত হয়েছে। প্রতি রাতে সে মৃত মানুষের সাথে কথা বলে, কখনো নিজের রুমে কিংবা কখনো হোস্টেলের ছাদে। আর সেই ঘোর লাগা জগৎ থেকে বের হয়ে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। আর শুনলাম আজকের অদ্ভুত এক ভয়ের কাহিনী, যে কাহিনীর রচয়িতা এবং নাট্যরূপ নাট্যকার দুটোই মশিউর রহমান শান্ত, এবং অভিনয় পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন খালিদ। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন শেগুফতা আবিদ শাড়ি, সিফাত মাহমুদ, কুমকুম, খালিদ এবং প্রত্যয়।